যেখানে বাংলাদেশের ভূমি দখলের ভারতীয় চেষ্টা সেখানেই প্রতিরোধ, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। দু একদিনেই হাইকমিশনারকে তলব। চাংখারপুলে 5 আগস্ট 7 জনকে হত্যায় কনস্টেবল সুজন কারাগারে। পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনের হত্যার কুশীলবদের বিচার দাবি। টিউলিপকে বরখাস্ত করতে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে কনজারভেটিভ পার্টির আহ্বান। দুর্নীতিবিরোধী মন্ত্রীরাই দুর্নীতিতে অভিযুক্ত হওয়ার উদ্বেগ। লিটনের জায়গায় ইমনকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বিসিবি। সাকিব হাসান, মাসুদ বাদ, আছেন নাহিদ রানা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ভারতকে বাংলাদেশের ভূখণ্ড দখল করতে দেয়া হবে না। যেখানে চেষ্টা সেখানেই প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার ভারতকে সীমান্তে অসম সুবিধা দিয়ে চুক্তি করেছে, যার সুযোগ নিচ্ছে দেশটি। সমস্যা সমাধানে আগামী মাসে বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে। সীমান্তে শক্তি বাড়ানো হচ্ছে বলে জানান তিনি। বাংলাদেশের 1 ইঞ্চি জমিও ছাড় দেওয়া হবে না। সীমান্তে উত্তেজনা বন্ধে ভারতের হাইকমিশনারকে জানানো হবে। বাংলাদেশ ভারত সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে ভারত 3271 কিলোমিটার কাঁটাতারের বেড়া দিয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? কি এখন হলো কি, তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী চাংখারপুল এলাকায় গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় কনস্টেবল সুজনকে কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রোববার এই আদেশ দেন। সকালে কনস্টেবল সুজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় এবিপিএনের কনস্টেবল সুজনের বিরুদ্ধে 1 জানুয়ারি গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। 23 ফেব্রুয়ারি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার তারিখও ঠিক করেছে ট্রাইব্যুনাল। আমরা আবেদন দিয়েছিলাম তাকে, অন্য মামলায় সে যেহেতু জেলাজতে আছে, তাকে প্রোডাকশন নিয়ে ট্রাইব্যুনালে নিয়ে আসা হোক এবং ডিটেইন করা হোক। এই মামলার অর্থাৎ যে কেসটা আমরা ফাইল করেছি সেটার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। গতদিন অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদনের প্রাথমিক আবেদনটা মঞ্জুর করে পিডব্লিউ দিয়ে তাকে আজকে নিয়ে আসছেন এবং আজকে ডকুমেন্টস দেখার পর তার ডিটেনশন জরুরি মনে করেছেন ট্রাইব্যুনাল এবং তার ডিটেনশনের আদেশ দিয়েছেন। পরবর্তী ধার্য তারিখ আমি আগে বলেছি 23 ফেব্রুয়ারি। পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যার দায়ী এবং নেপথ্যের নায়কদের বিচার সহ 3 দফা দাবিতে বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন করে তারা। অন্য দাবিগুলো হলো সকল নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং প্রহসনের 18 স্পেশাল কোর্টের মাধ্যমে গণহারে গ্রেপ্তার করে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সবাইকে সরকারি সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা এবং তদন্ত কমিশনকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত 2 ধারা অবশ্যই বাদ দিতে হবে। মানববন্ধনে বলা হয়, এসব দাবিসমূহ 18 কোটি মানুষের দাবি, সুশীল সমাজের দাবি। এই দাবি সর্বস্তরের ছাত্র জনতার দাবি আদায়ের সহযোগিতার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি এবং করবেও না, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। রাজধানীর একটি হোটেলে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় বাংলাদেশের 125টি গ্রিন ফ্যাক্টরি কি সত্যি আন্তর্জাতিক মানদণ্ডে নির্মিত কিনা এই বিষয়ে প্রশ্ন তোলেন প্রেস সচিব। বলেন, উন্নয়ন সাংবাদিকতা মানে প্রকল্পের বন্দনা নয়,
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত 15 বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করাই ছিল উন্নয়ন সাংবাদিকতা, কিন্তু সেই উন্নয়নের সমালোচনার সুযোগ ছিল না। এখন অবস্থার পরিবর্তন হয়েছে, তাই উন্নয়ন সাংবাদিকতায় অনুসন্ধান এবং কাঙ্ক্ষিত তথ্য যুক্ত করতে হবে। গণমাধ্যমগুলোকে আগের অবস্থান থেকে সরে এসে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের লোগো উন্মোচন করা হয়। এই ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এছাড়াও পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আয়োজনে একটি তথ্য ভান্ডার করার কথাও জানান প্রেস সচিব। এলিফ্যান্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের সামনে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। সেখানে কিছুক্ষণ আগে গিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দর্শক, সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফরুক বাবু। সরাসরি কথা বলছি তার সাথে। ফরুক, কি অবস্থা? উপদেষ্টা আসিফ মাহমুদ কি বললেন এবং এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, সর্বশেষ অবস্থা জানাবেন। আপনারা জানেন, এখানে গত শুক্রবারে ব্যবসায়ী রাত 12:15টার দিকে এই মাল্টিপ্লানের সামনেই দুই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয়। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন এবং দ্বিতীয় একজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শরীরে, পায়ে এবং তার হাতে প্রায় 10টি কোপের স্পট রয়েছেন এবং এখানে কিছুক্ষণ আগে এসেছিলেন আসিফ মাহমুদ উপদেষ্টা। উনি জানিয়েছেন যে এখানে আসলে ব্যবসায়ীদের নিরাপত্তা থেকে শুরু করে এই মার্কেটে যারা আসবেন ক্রেতা, তাদের সকলের নিরাপত্তার বিষয় নিয়ে আসলে তাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তারা মন্ত্রণালয় সেখান থেকে পুলিশকে নির্দেশনা দিয়েছে যাতে যেন নিরাপত্তা ব্যবস্থাটাকে আরও জোরদার করা হয়। এবং সেই সাথে আসলে এখানে আমরা ব্যবসায়ীদের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে শীর্ষ সন্ত্রাসী ইমনের নাম চলে এসেছে এই হামলার সাথে জড়িত। তাকে এজাহারি নামে আসামি করা হয়েছে এবং সেই সাথে এখানে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী নাম অত্র এলাকায় যারা রয়েছেন এবং কেউ পলিটিক্যাল না। এবং এই মার্কেটে আসলে মূলত ব্যবসায়ীরা জানাচ্ছেন তারা যে তাদের মধ্যে যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে এই হামলা শিকার হয়েছেন এবং সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে আগের যারা কমিটিতে ছিলেন তারা শীর্ষ সন্ত্রাসীদেরকে ব্যবহার করা হয়েছে। কারণ এই মার্কেটে ইন্টারনেট সার্ভিস, পানি সার্ভিস থেকে শুরু করে এই মার্কেটে বেশ কিছু ইউটিলিটি সার্ভিস সরবরাহ রয়েছে। সেই সরবরাহকে আসলে যারা এতদিন চালিয়ে আসছিলেন তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার পরে ব্যবসায়ীদের সাথে এই বিষয় নিয়ে দ্বন্দ্ব হতে চলছিল এবং সেই সাথে আসলে এখানে মার্কেটে সার্ভিস চার্জ বাড়ানোকে কেন্দ্র করেও আসলে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। তবে পুলিশ জানিয়েছে ইতিমধ্যে এজাহার নামী যে 10 জন রয়েছে সে 10 জনের একজনকে আটক করেছে এবং অজ্ঞাতনামা আর একজনকে আটক তারা করেছেন। তবে তারা প্রাথমিকভাবে কি তথ্য দিয়েছে সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত পুলিশ পরিষ্কার করেনি। এই ছিল। ধন্যবাদ বাবু আপনাকে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করতে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোচ। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিসিবির প্রতিবেদনে এমনটি উঠে আসে। সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে কনজারভেটিভ পার্টির ওই নেতা বলেন, কিয়ার স্টারমার যাকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন তিনিই এখন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। টিউলিপ সিদ্দিকীর কারণে যুক্তরাজ্য সরকার তাদের নিজেদের তৈরি আর্থিক সমস্যার সমাধানে মনোনিবেশ করতে পারছে না বলেও অভিযোগ করেন কেমি ব্যাডেনোচ। প্রধানমন্ত্রী কিয়ারকে ইঙ্গিত করে কেমি বলেন, টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করার সময় এসেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, টিউলিপকে নিয়ে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যের পরই কনজারভেটিভ পার্টি নেতা কেমি ব্যাডেনোচ এই মন্তব্য করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি সানডে টাইমসকে বলেছিলেন, টিউলিপ সিদ্দিকীকে তার খালা শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেয়া লন্ডনের সম্পত্তিতে বসবাস করার বিষয়ে ক্ষমা চাওয়া উচিত। পোশাক খাতে মালিক শ্রমিকদের মধ্যে আলোচনার ঘাটতির অভাবেই শ্রমিকরা আন্দোলনের নামে কথায় কথায় রাস্তায় নেমে যাচ্ছেন। কথিত শ্রমিক নেতারাও অনেক সময় সমস্যার সমাধানে কাজ করছে অন্তরায় হিসেবে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত আলোচনায় এসব বলেন বক্তারা। রাজধানীতে সিপিডি কার্যালয়ে শ্রমিকদের জীবনমান, কর্মপরিবেশ ও অধিকার সংক্রান্ত সংস্কার উদ্যোগ শীর্ষক সেমিনারে বক্তারা আরও বলেন, পোশাক খাতে অস্থিরতার জন্য বেতনের বিষয় সবচেয়ে বেশি দায়ী। তাই এটি পোশাক মালিকরা নিশ্চিত করতে পারলে অধিকাংশ সমস্যার সমাধান হয়ে যায়। পোশাক কারখানায় শ্রমিকরা যথাযথ মর্যাদা পাচ্ছেন না বলেও মনে করেন আলোচকেরা। তারা বলেন, কারখানা পর্যায়ে প্রযুক্তি প্রবেশের কারণে নারী শ্রমিকরা কমে যাচ্ছে। এজন্য শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি কাজ করার জরুরি। বর্তমানে 42টি খাত ন্যূনতম মজুরির আওতায় আছে।
আরও 142টি খাত অন্তর্ভুক্ত হবার সুযোগ আছে বলছে সিপিডি। চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট। বোলিংয়ে নিষিদ্ধ সাকিব আল হাসানের সঙ্গে রান খরায় থাকা লিটন দাসকে বাদ রেখেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ। 15 জনের স্কোয়াডে পেসার হাসান মাহমুদের জায়গা না হলেও সুযোগ পেয়েছেন নাহিদ রানা, আছেন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। ফর্মহীনতার চড়া মূল্য দিতে হলো লিটনকে। চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে ঠাঁই হয়নি এই অভিজ্ঞ ব্যাটসম্যানের। লিটন বাদ পড়ায় দলে জায়গা ধরে রেখেছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। স্কোয়াডে জায়গা পাননি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফর্ম করে যাওয়া পেসার হাসান মাহমুদও। 15 জনের দলে পেসার 4 জন। গত কিছুদিনের গতির ঝড় তুলে সাড়া ফিরে দেওয়া নাহিদ রানা প্রথমবার পা রাখবেন আইসিসি টুর্নামেন্টে। পারিবারিক কারণে সবশেষ সিরিজে না থাকা পেসার মুস্তাফিজুর রহমান সঙ্গী হবেন তাসকিন আহমেদের। বোলিংয়ে নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান অনুমোদিতভাবেই জায়গা হারিয়েছেন। সবশেষ সিরিজ চোটের কারণে না থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ের ফেরা নিশ্চিতই ছিল। চোটের কারণে চলতি বিপিএল এখনও খেলতে না পারার সৌম্য সরকারও আছেন। সবশেষ সিরিজের দল থেকে লিটন ও হাসান ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ও শরীফুল ইসলাম। লিটন কুমার দাস এই দলে নেই, সে জায়গায় পারভেজ হোসেন ইমন এসছেন। তিনি হয়তো আপনি বলতে পারেন যে আহামরি হিউজ এমন কোন কন্ট্রিবিউশন তার নাই যে তারপরে তিনি কেন দলে এসছেন। বাট সো ফার আমাদের কাছে মনে হয়েছে যে জিনিসটা আমরা খুব স্পেশালি হোয়াইট বল ক্রিকেটে, যে ক্রিকেটে এই পাওয়ার প্লেতে অ্যাগ্রেশন, ইম্প্যাক্টফুল ব্যাটিং, সেই জিনিসটা তার মধ্যে আছে। যদি কোনো কারণে আমাদের এই যে দুজন ওপেনার আছে, এই দুজন ওপেনারের মধ্যে থেকে থার্ড চয়েস হিসেবে তাকে নিতে হয়, তাহলে ঠিক একই টেম্পোতে একই অ্যাগ্রেশনে হি ইজ ক্যাপেবল টু ব্যাট। নিয়ম নীতির তোয়াক্কা না করে বেড়েই চলেছে জীবন রক্ষাকারী ওষুধের দাম। গত 3 মাসে দাম বেড়েছে 10 থেকে 110% পর্যন্ত। দাম বৃদ্ধিতে ওষুধ প্রশাসনের তোয়াক্কা করে না উৎপাদন প্রতিষ্ঠানগুলো। অভিযোগ সংশ্লিষ্টদের। ওষুধ প্রশাসনের উদাসীনতাকে দায়ী করে দাম নির্ধারণে সরকারের স্বতন্ত্র ইউনিট করার দাবি জনস্বাস্থ্যবিদদের। তবে অযাচিত দাম বৃদ্ধিতে ব্যবস্থা না নিয়ে উল্টো ওষুধ কোম্পানিগুলোর পক্ষেই সাফাই ওষুধ প্রশাসনের। ওষুধের বাজারে নৈরাজ্য নিয়ে ওবায়দুল্লাহ মামুনের 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। অপারেশন পরবর্তী ট্যাবলেট টোরাক্সটিন প্রতি বক্সে 400 টাকা দাম বেড়ে হয়েছে 1000 টাকা, অথচ 1.5 মাস আগেও দাম ছিল 600 টাকা। কোলেস্টেরলের জন্য দেওয়া হয় রোসুভাটেন, যা প্রতি বক্সে বেড়েছে 60 টাকা। আর্থ্রাইটিসের ব্যথায় ব্যবহৃত ফ্লেক্সি 100 প্রতি বক্সে বেড়েছে 200 টাকা, যা 40% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 1.5 মাসের ব্যবধানে শুধু একটি ওষুধ কোম্পানির প্রায় 30টি আইটেমের দাম বেড়েছে লাগামহীনভাবে। বাজারে 117টি ওষুধের দাম নির্ধারণ করে ওষুধ প্রশাসন, কিন্তু এর বাইরে অনেক প্রোডাক্ট রয়েছে যা কোম্পানিগুলো নিজেদের ইচ্ছেমতো দাম নির্ধারণ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ওষুধের দাম বাড়ানোর অনুমতি পাওয়ার আগেই বাজারে দাম কার্যকর করা হয়। সবকিছু ওষুধ প্রশাসনের যোগসাজশে করা হয় বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। বলছেন, বাজার নিয়ন্ত্রণ ও মনিটরিং না থাকায় ইচ্ছেমতো দাম বাড়াচ্ছে ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানগুলো। সবচেয়ে বেশি বাড়াইছে স্কোয়ারে। 2 দিন 4 দিন 6 দিন পর পরে একটা বাড়ায়, এটা বাড়ায়, সেটা বাড়ায়, এবং আগে যা ছিল তার থেকে কোন বক্সে 30 টাকা 60 টাকা। একটা আইটেম কয়েকবারও বাড়ছে, এরকমও হয়েছে। হ্যাঁ, তো এর মধ্যে আপনার সবচেয়ে আলোচিত যেটা, সেটা হলো টোরাক্সটিন। ফ্লেক্সি 100 একটা ট্যাবলেট আছে, এটা পার বক্সে 100 থাকে এবং এটার সর্বোচ্চ খুচরা মূল্য ছিল 4 টাকা করে। তো এখন বর্তমানে সেটা 500 টাকা ছিল, বর্তমানে সেটা 700 টাকা হয়েছে। সরকারের নির্লিপ্ততা, উদাসীনতাকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওষুধের দাম নির্ধারণে সম্পূর্ণ স্বতন্ত্র ইউনিট করার দাবি তাদের। ওষুধ প্রশাসন এখন যে ফর্মে আছে, দ্যাট মিনস একটা অধিদপ্তর হিসেবে আছে, সেটা দ্বারা কিন্তু সম্ভব না। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা একটা শক্তিশালী কমিশন হওয়া উচিত, এবং এই কমিশনের প্রধান যিনি হবেন, চেয়ার যিনি হবেন, সেটা বা প্রধান যিনি হবেন, এটা কমপক্ষে একজন পূর্ণমন্ত্রী মর্যাদার হওয়া উচিত। তবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের দাবি, দাম বৃদ্ধিতে সরকারের নিয়ন্ত্রণ থাকলেও তা যথেষ্ট নয়। মনিটরিং যে সমস্ত এরিয়াগুলোতে আছে,
মনিটরিংয়ের পরেও কিছু না কিছু অব্যবস্থাপনা থাকবে, যেহেতু আমি আর আপনি অতটা ভালো না, যেভাবে চলার কথা সেভাবে চলছি না। চাইলেই দাম বাড়ানো যায় না। একটা দাম যদি ফিক্স থাকে, একটা দাম যে পক্ষই করুক, নির্ধারণ যখন হয়ে যায় তার চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি করা যায় না। যদি এরকম কোনো ঘটনা আমাদের সামনে আসে, অবশ্যই সেটা আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত 3 মাসে গড়ে 29% দাম বেড়েছে জীবন রক্ষাকারী প্রায় 50টি ওষুধের দাম। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। ঢাকার বায়ু দূষণ বন্ধে 7 দিনের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। সেই সাথে 9 দফা বাস্তবায়ন করে 26 জানুয়ারির মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ জনস্বার্থে 2009 সালে একটি রিট দায়ের করে। আইনজীবী মঞ্জিল মোর্শেদ জানান, আদালতের অধিকাংশ নির্দেশনা বাস্তবায়ন না করায় সম্প্রতি ঢাকা আবারও বায়ু দূষণে শীর্ষস্থানে অবস্থান করছে। তাই আরেকটি সম্পূরক আবেদন করে বায়ু দূষণের বিষয়টি আদালতের নজরে আনা হয়। আমরা মিডিয়া রিপোর্ট 2টা সংযুক্ত করেছি। সেখানে বলা হয়েছে যে এই ঢাকা শহরে 1 নম্বর ঢাকা শহরের যে পরিস্থিতি, সেখানে আপনার সমস্ত বর্ণনাগুলো আছে, কোনো পদক্ষেপ নাই এবং আমরা 1 নম্বরে উঠে গেছি। কার্যকর হলে তো আপনারা দেখতেন যে 1 নম্বরে নাই আমরা, তাই না? কার্যকর হলে তো যখন এর আগে পদক্ষেপ নিয়েছিল আমরা কিন্তু 10-12-তে চলে গিয়েছিলাম। অতএব এখন 1 নম্বরের অর্থই হলো যে কোনো কার্যকরী ব্যবস্থা নাই। রাজধানী ধানমন্ডিতে সীমান্ত সম্ভাবে স্বর্ণের দোকানে 159 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার থেকে শনিবার ধারাবাহিক অভিযানে কুমিল্লার কোম্পানিগঞ্জ, মুরাদনগর এবং কক্সবাজার থেকে গ্রেফতার করা হয় রুবেল, শফিক ওরফে সোহেল ও সাদ্দাম হোসেনকে। এ সময় তাদের কাছ থেকে চুরি করা 50 ভরি স্বর্ণালংকার উদ্ধার করে ডিবি পুলিশ। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদ সম্মেলনে জানান, গেল 3 জানুয়ারি শুক্রবার বেলা 1:30টার দিকে অভিনব কায়দায় শাটার কেটে 159 ভরি স্বর্ণালংকার চুরি করে চক্রের সদস্যরা। তাদের সাথে আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনার কথা জানান গোয়েন্দারা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। যেখানে বাংলাদেশের ভূমি দখলের ভারতীয় চেষ্টা, সেখানেই প্রতিরোধ, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। 2-1 দিনে হাইকমিশনারকে তলব। চাংখারপুলে 5 আগস্ট 7 জনকে হত্যায় কনস্টেবল সুজন কারাগারে। পিলখানায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন হত্যার কুশীলবদের বিচার দাবি। টিউলিপকে বরখাস্ত করতে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে কনজারভেটিভ পার্টির আহ্বান। দুর্নীতিবিরোধী মন্ত্রীরাই দুর্নীতিতে অভিযুক্ত হওয়ায় উদ্বেগ। লিটনের জায়গায় ইমনকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা বিসিবির। সাকিব, হাসান, মাসুদ বাদ, আছেন নাহিদ রানা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।